রঞ্জিত দেববর্মা উনি আত্মসমর্পণ না করেই বিধায়ক হয়ে গেছেন, গণতন্ত্রের শপথ নিয়েছেন এবং গণতন্ত্রের শপথ নিয়ে বিধায়ক হয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন। এরকমও বলা হয়েছে যে একজন জঙ্গি নেতা কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করলেন, কি বলবেন আপনি? অমিত শাহজির তো ওনারও তো কেস ছিল, ওনার রাজনৈতিক অনেক কেস ছিল, মার্ডার কেস পর্যন্ত ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় আমেরিকার ভিসা পর্যন্ত ক্যান্সেল হয়ে গেছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বর্তমানে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। আপনার যে এই যে ইস্যুগুলি আপনি তুলছেন, সেই ইস্যুগুলি দিয়ে ত্রিপুরাতেও বাঙালিদের হেনস্থা করার একটা চক্রান্ত কিংবা পরিকল্পনা চলছে বলে বিভিন্ন রাজনৈতিক দল বলছে এবং বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন মনে করে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা সেই বিষয়টি নিয়ে মত প্রকাশ করছেন। কি বলবেন আপনি? এখানে কিছু মিডিয়া আছে যারা বিক্রি হয়ে যায়, এখানে কিছু সাংবাদিক আছে তারা বিক্রি হয়ে যায়। তিপ্রাসা একর যেটা আপনাদের প্রধান দাবি, সেই তিপ্রাসা একর নিয়ে কি কথা হয়েছে, কি আশ্বাস মিলেছে অমিত শাহর কাছ থেকে? আসামে ডিটেনশন ক্যাম্প আছে, দিল্লিতে আছে, গুজরাটে ডিটেনশন ক্যাম্প আছে, ত্রিপুরায় কেন করেন এখন ডিটেনশন ক্যাম্প? কেন একটা অপারেশন হয়নি? এই যে প্রধানমন্ত্রীর মন কি বাতে আক্রমণ চালালো এবং আপনারা তো একটা সরকারে রয়েছেন শরিক, আপনারা দল সরকারের, অথচ আপনারা নিজেদের মধ্যে মারামারি করছেন। পাহাড়ে কি মানে পাহাড় একাই মথা দখল করতে চায়? বিজেপি সহ অন্যান্য কোনো রাজনৈতিক দল পাহাড়ে তাদের রাজনৈতিক প্রচার চালাবে না, এটা কি মতা চায়? এই রাজ্যের একটা অংশ মানুষ চায় না যে ত্রিপুরা মাথার নেতৃত্বরা দিল্লিতে হোম মিনিস্টার সঙ্গে দেখা করতে পারো, যাতে এখানে মঠার নেতৃত্বরা ওইখানে আক্রমণ করেছে বিজেপির উপর, এটার প্রভাবটা যেন দিল্লিতে গিয়ে পড়ে সেটা করার জন্য, একটা বাধা সৃষ্টি করার জন্য এখানে একটা ষড়যন্ত্র চলছিল। এটা বাজারে চাউর হচ্ছে যে রঞ্জিত দেববর্মা আলাদা দল করার, ত্রিপুরা মাথা থেকে সরে যাওয়ার চিন্তা ভাবনা করছে, কি বলবেন? সিভিল সোসাইটি, এনজিও এবং রঞ্জিত দেববর্মার আহ্বানেও লোক যে জড়ো হয় সেটা আগরতলা শহরবাসী এবং ত্রিপুরার জনগণ দেখেছে যে এটা আছে, এটা করার ক্ষমতা রঞ্জিত দেববর্মারও আছে। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। আমার সাথে রয়েছেন ত্রিপুরা মাথা দলের আলোচিত বিধায়ক রঞ্জিত দেববর্মা। স্যার, অনেক অনেক স্বাগত আপনার। যারা পিসি মিডিয়া দেখছেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ। আপনি সোশ্যাল মিডিয়া দেখেন, ফলো করেন, অমিত শাহের সাথে আপনার ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিকে ঘিরে যেটা অভিযোগ উঠছে সোশ্যাল মিডিয়ায়, নেটিজেনরা যেটা অভিযোগ করছেন, রাজ্যের একাংশ কিছু মানুষ যেটা অভিযোগ করছেন যে রঞ্জিত দেববর্মা উনি আত্মসমর্পণ না করেই বিধায়ক হয়ে গেছেন, গণতন্ত্রের শপথ নিয়েছেন এবং গণতন্ত্রের শপথ নিয়ে বিধায়ক হয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন। এরকমও বলা হয়েছে যে একজন জঙ্গি নেতা কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করলেন, কি বলবেন আপনি? আমি জঙ্গি নেতা কিনা সেটা বিচারটা তো কোর্টে হবে, সেটা তো আমি জঙ্গি কিনা সেটা তো কোর্টে হবে। আর আমি নির্বাচন যখন দাঁড়ায় 2023-এ, সে নির্বাচন কমিশনে যেটা গাইডলাইনটা আছে সেই হিসাবে তো আমি আমার যা কিছু বাধ্যতা তো আমি দিয়েছি। যদি আমার এগেনস্টে কোনো এলিগেশন থাকে, কোনো থাকে, তখন তো আমাকে না করতো। ইলেকশন কমিশন কেন করতে পারছে না? বা তখন ওই মিডিয়াগুলি যখন যারা প্রচার করছে তখন তারা কোথায় ছিল? তখন ওই সময় তারা কেন কথা বলেনি? আমার বায়োডাটা, আমার সম্পর্কে আমার মতন আরো অন্যান্য নেতা যারা আজকে এমএলএ মিনিস্টার আছে তাদের সম্পর্কে তো মিডিয়াতে অনেক, তাদের সম্পর্কে কেস যদি থাকে বা সব তো দেওয়া হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে মিডিয়াগুলিতে, ন্যাশনাল মিডিয়াগুলিতে। এটা গাইডলাইন ন্যাশনাল মিডিয়া এবং লোকাল মিডিয়া সবটাতে দেওয়া হয়েছে। তখন ওই মিডিয়াগুলি কোথায় ছিল? আর আমার এগেন্সে যত কেস সেটা তো কোর্টে বিচার হয়েছে, তখন তারা কোথায় ছিল কেন বলতে পারেনি? আজকে আসামের অন্যান্য যারা আপনি যেটা বলছেন, আসামে এমপি আছে, উলফার নেতা এখন এমপি দুইবার, 2 টার্মস। নাগাল্যান্ডে মিনিস্টার আছে, মিজোরামের লালডেঙ্গা চিফ মিনিস্টার হয়েছে। কি বলবেন ওদের সম্পর্কে? ওনারা কেন বলেন নাই? কিছু এই রাজ্যে কিছু সাম্প্রদায়িক লোক আছে যাদের সবসময় সাম্প্রদায়িক এই রাজ্যের মানুষকে বিভক্ত করার জন্য চেষ্টা করছে, তারা ওই সমস্ত কথাবার্তা বলছে। তারা এবং গণতন্ত্রকে মানে না, সংবিধানকে মানে না, এবং এখানে জাতি উপজাতিদের ভিতরে একটা যে আমাদের শান্তিপূর্ণ যে সহাবস্থান সেটা তারা দেখতে পারে না, সেজন্য এই সমস্ত কথাবার্তা বলছে। অমিত শাহর সঙ্গে আমার ছবিটা নিয়ে তাদের এত কেন গাত্রদাহ হইল? কি সমস্যা তাদের?
সবার সঙ্গে তো অমিত শাহ জির তো ওনারও তো কেস ছিল, ওনার রাজনৈতিক অনেক কেস ছিল, মার্ডার কেস পর্যন্ত ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় আমেরিকার ভিসা পর্যন্ত ক্যান্সেল হয়ে গেছে, সেটা সবাই জানে। এই সম্পর্কে ওনারা কথা কেন বলে না? আসামের অনেক জঙ্গি নেতা এখন মিনিস্টারও হয়ে গেছে, কেন কথা বলে না? নাগাল্যান্ডে আছে, মিজোরামে আছে, কথা কেন বলে না? তা আমার সম্পর্কে তার এত উঠে পড়ে কেন লেগেছে, হঠাৎ করে কেন লেগেছে ওরা, সেটা বাস্তব হবে। এখানে কিছু মিডিয়া আছে যারা বিক্রি হয়ে যায়, এখানে কিছু সাংবাদিক আছে তারা বিক্রি হয়ে যায়। সেই জন্য ওই সমস্ত বানানো গল্প তারা প্রচার করে, তাদের পত্র পত্রিকায় বলুক, সোশ্যাল মিডিয়ায় বলুক, বা তাদের ইউটিউবার চ্যানেলে বলুক, টিভি মিডিয়ায় বলুক, সেটাকে জনগণকে মিসগাইড করে একটা খারাপ বার্তা দেওয়ার জন্য তারা সবসময় এটা চেষ্টা করে আসে, আগেও করছে, এখন করছে। ওই রকম গদি মিডিয়াগুলিকে আমি সাধারণত তাদের এই সমস্ত নিউজগুলিকে আমি রিয়াক্ট করি না। স্যার, অমিত শাহের সাথে আপনাদের দেখা হলো এবং কি বিষয়গুলো নিয়ে আপনারা আলোচনা করলেন? বিশেষ করে আপনার যে ইস্যু অবৈধ অনুপ্রবেশের, সেই বিষয়ে কি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে? দেখুন, মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে যেগুলি নোটিফিকেশন বাইর করা হয়েছে, এটা তো আমাদের ত্রিপুরা রাজ্য থেকে তো বাইর করিনি, ত্রিপুরা মথা দাবি করে বাইর হয়নি। এটা সারা 12 বছরের জন্য, আলাদা ত্রিপুরার জন্য করেনি। এটা নোটিফিকেশন বাইরে হওয়ার পরে গুজরাটের অ্যাকশন শুরু হয়েছে ইলিগাল মাইগ্রেন্টের বিরুদ্ধে, দিল্লিতে শুরু হয়েছে, মহারাষ্ট্র হয়েছে, হরিয়ানায় হয়েছে, তামিলনাড়ুতে হয়েছে, আসামে হয়েছে, নর্থ ইস্টে। আসামে তো আপনারা নিজেরই দেখছেন, আপনারা আমাদের তো রাজ্যের কাছে লাগোয়া, ওখানে কি হচ্ছে, কিন্তু ত্রিপুরা রাজ্যে কেন হচ্ছে না? এই ব্যাপারে রঞ্জিত দেববর্মা চিঠি লিখেছে, অনেকটা চিঠি লিখেছে। অন্যান্য বিধায়ক বা মিনিস্টার থেকে রঞ্জিত দেববর্মা চিঠি লিখেছে আইনগতভাবে। এই বিষয়টা আগে তুলে ধরা হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমার 2টা চিঠির উনি প্রাপ্তি স্বীকার করে আমাকে অ্যাকনলেজমেন্ট চিঠিও দিয়েছে, ওনার নিজের হাতের সই করা। এগুলি সোশ্যাল মিডিয়াতে আমি প্রচার করেছি, এগুলি করা হয়েছে। বিষয়টা সামগ্রিকভাবে যেহেতু মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে এটা করা হয়েছে, ওটা ওনার নলেজে নিতে হবে না। এখন দায়িত্ব হচ্ছে স্টেটের ব্যাপার, এটা স্টেটের ব্যাপার, কেন্দ্রীয় সরকার বা হোম মিনিস্টারের এটা দায়িত্ব না। এটা কার্যকরী ইমপ্লিমেন্ট করতে স্টেটে করতে হবে। স্টেট কেন করছে না? এই ব্যাপারে কেন চুপ? এখানে গাইডলাইন অনুসারে ডিটেনশন ক্যাম্প করার কথা, স্পেশাল টাস্ক ফোর্স করার কথা। স্পেশাল টাস্ক ফোর্স এখানে গঠন করা হলো ওয়েস্ট ডিস্ট্রিক্টের সব থানার ওসিদেরকে নিয়ে, এবং একজন অ্যাডিশনাল এসপিকে এটা দায়িত্ব দেওয়া হলো, এবং আইবির একজন উচ্চ পর্যায়ে একজন দেওয়া হলো। ওদের হেডকোয়ার্টার কোথায়, তাদের জনবল কতটুকু, তাদের জন্য গাড়ি কয়টা গাড়ি করা হইল, এখানে বিএসএফ আসাম রাইফেলকে কেন সংযুক্ত করা হইল না? এই ব্যাপারটা কিছু নাই, ক্লিয়ার নাই। এই ব্যাপারে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছি, উনি তো ক্লিয়ার কিছু এখন পর্যন্ত উত্তর দিতে পারেন। উনি চিঠির প্রাপ্ত স্বীকার করছে আন্ডার সেক্রেটারি ওনার অফিসে, আমাকে চিঠি দিয়েছে, কালকে সোশ্যাল মিডিয়াতে আমি দিয়েছি। কেন উনি উত্তর দিতে পারেনি? আমি গোমতী ডিস্ট্রিক্টে গেছি, সিপাহীজলা ডিস্ট্রিক্টে গেছি, ডিএম এর সঙ্গে দেখা করছে, এসপির সঙ্গে দেখা করেছে। ওনারা বলছে আপনি যে কোয়েশনগুলি দিয়েছেন সেগুলো আমরা লিখিতভাবে আমরা দেব। এখন আজ পর্যন্ত দেয়নি তো, কেন করেনি? আসামে ডিটেনশন ক্যাম্প আছে, দিল্লিতে আছে, গুজরাটে ডিটেনশন ক্যাম্প আছে, ত্রিপুরায় কেন করেনি এখন ডিটেনশন ক্যাম্প? কেন একটা অপারেশন হয়নি? আজকে ওয়েস্ট ডিস্ট্রিক্টে আপনার স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, কেন আজ পর্যন্ত একটা অভিযান হয়নি? এই টাস্ক ফোর্স গঠন করার পর কয়টা ইলিগাল মাইগ্রেন্ট বাংলাদেশিরা বা রোহিঙ্গারা ধরা পড়লো? বিধানসভাটা কোয়েশন দিস এলাও হয়ে আছে, কেন এই প্রসঙ্গে বিধানসভাতে কেন উত্থাপন করা যাবে না? কেন দিস এলাও হবে? যেটা মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে যেটা নির্দেশনা আছে এখানে, সেই অনুসারে আমরা কোয়েশন করছি বিধানসভাতে, আমরা কোয়েশন জমা দিয়েছে, আমার 10-12টা কোয়েশন দিস এলাও হয়ে গেছে। 1993 সনে এটিটিএফের সঙ্গে স্টেট গভর্নমেন্টে হয়েছে, একটা চুক্তি হয়েছে, ওইখানে ইনার লাইন পারমিটের কথা, এবং মাননীয় হোম মিনিস্টারকেও চিঠি লিখেছে, প্রাপ্তি স্বীকার আছে।
এবং মাননীয় মুখ্যমন্ত্রীও ওই চিঠিটা প্রাপ্তি স্বীকার চিঠি আমার কাছে আছে। আমি জিজ্ঞেস করছিলাম যে 1993 সময় এটিএফের সঙ্গে স্টেট গভর্নমেন্টের যে চুক্তিটা, শান্তি চুক্তিটা হয়েছে, সেখানে শর্ত অনুসারে ইনার লাইন পারমিটের কথা, সেই ইনার লাইন পারমিটের কোনো প্রপোজাল দিল্লি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে কিনা, সেটা আমার বিধানসভার কোয়েশন ছিল, সেটা দিছে না। কেন? এটা কি অবৈধ না অসাংবিধানিক কোয়েশন করাটা? বলুক ওনারা, আগামী দিন আমি প্রেস মিট করবো এই বিষয়ে, আমার সপ্তাহ আছে। তাহলে আমরা নির্বাচিত, সাধারণত জনগণের নির্বাচিত বিধানসভার বিধায়ক হিসেবে আমরা বিধানসভায় সে কোয়েশন করতে পারবো না কেন? কি সমস্যা এই কোয়েশনে উত্তর দিতে? যদি আপনি প্রপোজাল যদি পাথা থেকে পাঠানো হয়েছে, যদি পাঠানো না হয়, পাঠানো হয়নি, সেটা বলার কেন বই পাচ্ছে? সেটা তো আমরা বলছি। ইলিগাল মাইগ্রেন্টটা আমার রঞ্জিত দেববর্মা নোটিফিকেশন করেন, এটা মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্সে করা হয়েছে, কার্যকরী তো এখানে করতে হবে। আসামে ওই নোটিফিকেশন অনুসারে যদি আসামে কার্যকরী হয়, গুজরাটে হয়, দিল্লিতে হয়, হরিয়ানাতে যদি হয়, তামিলনাড়ুতে হয়, ত্রিপুরায় কেন হচ্ছে না? মেঘালয় কিন্তু স্যার এখানে একটা আশঙ্কার মেঘ দেখা যাচ্ছে, বিশেষ করে বাঙালি অধ্যুষিত এলাকায় বা বাঙালি বিশেষ করে জনগোষ্ঠীর মনে, যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বর্তমানে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। আপনার যে এই যে ইস্যুগুলি আপনি তুলছেন, সেই ইস্যুগুলি দিয়ে ত্রিপুরাতেও বাঙালিদের হেনস্থা করার একটা চক্রান্ত কিংবা পরিকল্পনা চলছে বলে বিভিন্ন রাজনৈতিক দল বলছে, এবং বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন মনে করে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা সেই বিষয়টি নিয়ে মত প্রকাশ করছেন। কি বলবেন আপনি? কেন বাঙালিকে হেনস্থা করা হবে? সব বাংলাভাষী তো বাংলাদেশি না। হয়তো কোনো অফিসে দিল্লিতে আমি দেখলাম বাংলাভাষী মানে বাংলাদেশি বলে, ওরা বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলাটা এটা খুব অন্যায়। আমাদের মাননীয় মহারাজা ওটা প্রতিবাদ করেছেন গতকাল, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, উনি প্রতিবাদ করছেন। এটা কেন হবে? বাংলা ভাষা কেন বাংলাদেশি ভাষা হবে? এটা হবে না, এটা আমি প্রতিবাদ করি। এটা খুব অন্যায় হয়েছে। এখানে আমরা যারা আগে আদিকাল থেকে ত্রিপুরায় যারা যে বাঙালিরা ছিল, তাতে আমি ওই যে আগেও আমি বলেছি, আপনার পিসি মিডিয়াতে বলেছি যে তারাও তো ভূমিপুত্র। এখানে আমরা কাকে বলছি? যারা বেআইনিভাবে অনুপ্রবেশ করে এখানে আছে তাদেরকে। আমরা তো এখানে সিএ আছে, সে 2014 31 ডিসেম্বর কোনো মাননীয় মুখ্যমন্ত্রী বলছে। আপনি এরপর থেকে যারা আছে তাদের ইয়ে করুন। এডিসি এলাকাতে সিএ তো কোনো ইয়ে হবে না, কার্যকরী হবে না। কেন করছে না? এডিসি এলাকাতে আমরা আমার চিঠিতে স্পষ্ট বলছি কোথায়, কোন ডিস্ট্রিক্টে, কোন সাব ডিভিশনে, কোন ব্লকে, কোন ভিলেজ কমিটিতে বাংলাদেশ থেকে, পার্বত্য চট্টগ্রাম থেকে লোক এসে বসবাস করছে, এখানে বাগান করছে, ঘর বাড়ি বানাচ্ছে, সেটা তো আমরা লিখে দিয়েছি। কেন সেখানে অভিযান চালানো হচ্ছে না? কেন ইয়ে করা হচ্ছে না? এখানে ফরেস্টের অনেক জায়গা দখল করে এখানে বসবাস করছে বিভিন্ন জায়গায়। সিপাহীজলা ডিস্ট্রিক্টে তো সবসময় পত্র থেকে বের হয়ে যে ফরেস্ট ল্যান্ডে এখানে গাঁজা চাষ হচ্ছে, বাংলাদেশিরা এখানে 150 জন বাংলাদেশ থেকে লোক এসে গাঁজা চাষ করছে। এই বিষয়ে আমি চিঠিও লিখে পাঠাইছি, পেপার কাটিং সহ। কোনো অ্যাকশন নাই। কেন নাই এখানে? যারা আজকে এই সম্পর্কে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আছেন, কথা বলছেন, তারা বই পাচ্ছে কেন? ওরা যদি বাংলাদেশি না হয়, অবৈধভাবে যদি ত্রিপুরায় না ঢুকে, তারা বই পাচ্ছেন না কেন? আপনারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করুন, সিএ আছে, কেন ফর্ম ফিল আপ করছে না? সিএ তে ফর্মটা তো আছে, অনলাইনে আছে। এটা তো কবে ত্রিপুরাতে লাগু হয়ে গেছে, কেন করতে পারলো না? এটা কেন অ্যাপ্লাই করলো না? কেন করেনি? ওটা তাদেরকে তারা এই সম্পর্কে কিছু কথা না বলো, আবল টাবল মানুষকে বিভ্রান্ত করার জন্য ওরা কথা বলে, কিন্তু সত্য কথা ওনার মানুষের কাছে তুলে ধরতে পারছে না। কেন? কিসের ভয়? এখানে বুঝতে হবে রিফিউজি এবং অবৈধ অনুপ্রবেশকারী। ত্রিপুরার কোনো রিফিউজি নাই, এখন রিফিউজি ক্যাম্প আছে নাই। যারা রিফিউজি বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে তারা আছে, তাদের একটা রিফিউজি ক্যাম্পে থাকতে হবে। আজকে অনেকে বলছে যে বাংলাদেশে ধর্মীয়ভাবে কারণের নির্যাতন হয়ে এখানে আছে। ঠিক আছে, আসুক এখানে, কেউ তো বাধা আর করছে না। কিন্তু এখানে প্রশাসনকে তো জানাতে হবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক কারণে হোক, ধর্মীয় কারণে নির্যাতনে হিসাবে আমরা ভারতবর্ষে আছি তথা ত্রিপুরাতে আছি, আমাদেরকে আশ্রয় দাও। এটা তো কেউ তো বলেনি।
ওরা আছে চুরি করে, বর্ডারটা ক্রস করে, বিএসএফ কে ম্যানেজ করে, পুলিশকে ম্যানেজ করে এখানে আছে, ঢুকছে, জায়গা কিনছে অবৈধভাবে। তোমার আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট এগুলি বাইর করে তারা এখানে বসবাস করছে। এখন ভেরিফিকেশন যদি হয়, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে যদি ভেরিফিকেশন হয়, তারা ধরা পড়বে, সেটাই তো বয়। কিন্তু প্রশাসন কেন করছে না? মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই সম্পর্কে তো অনেক ক্লিয়ার বক্তব্য নাই কেন? উনি বলতে পারছেন না কেন? এটা বলার কি রঞ্জিত দেববর্মার অন্যায় হয়েছে? হচ্ছে কি না এটা বলাটা, সেটা জনগণে বিচার করবে। আচ্ছা, তীব্রমতার সাথে বিজেপির যে আশারামবাড়িতে সংঘর্ষটা হলো, বিশেষ মন কি বাতে তীব্রমতা কেন বিজেপির এই যে প্রধানমন্ত্রীর মন কি বাতে আক্রমণ চালালো? এবং আপনারা তো একটা সরকারের রয়েছেন শরিক, আপনারা দল সরকারের, অথচ আপনারা নিজেদের মধ্যে মারামারি করছেন। পাহাড়ে কি মানে পাহাড় একাই মথা দখল করতে চায়? বিজেপি সহ অন্যান্য কোনো রাজনৈতিক দল পাহাড়ে তাদের রাজনৈতিক প্রচার চালাবে না, এটা কি মতা চায়? দেখুন, মহারাজার নেতৃত্বে তীব্রমথার এমএলএ, এমডিসি এবং টিটিএডিসির সিএম দিল্লিতে অবস্থান করছে, বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে দেখা করছে আমাদের ত্রিপাক্ষিক চুক্তির বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। মন কি বাত কিন্তু আজকে ওই দিনের ঘটনা না। মন কি বাত অনেক অনেক পর্ব চলছে, 124 না কততম ইয়ে চলছে। আগে ত্রিপুরাতে মন কি বাত কোথাও আক্রমণ হয়নি। আমরা মহারাজার নেতৃত্বে দিল্লিতে অবস্থানকালীন কেন আক্রমণ হইল, তারপর জম্পু জেলাতে আক্রমণ হইল, কেন হচ্ছে? এই রাজ্যের একটা অংশ মানুষ চায় না যে তীব্রমথার নেতৃত্বরা দিল্লিতে হোম মিনিস্টার সঙ্গে দেখা করতে পারো, যাতে এখানে মথার নেতৃত্বরা ওইখানে আক্রমণ করেছে বিজেপির উপর, এটার প্রভাবটা যেন দিল্লিতে গিয়ে পড়ে, সেটা ইয়ে করার জন্য, একটা বাধা সৃষ্টি করার জন্য এখানে একটা ষড়যন্ত্র চলছিল। সেটা কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় নেতৃত্ব তারা ভালো করে বুঝতে পারছে। এবং বিজেপির অনেক জনজাতির নেতৃত্ব আমার সঙ্গে কথা বলেছেন, আমি বলেছি ওনাদের সঙ্গে, ওরাও বুঝতে পারছে কেন এটা করা হয়েছে। অনেক বাধা করার পরেও কিন্তু পারেনি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করেছেন। আমাদের 2 দিন দেরি হয়েছে, কারণ সংসদ চলছিল তখন। সংসদের আপনারা অপারেশন সিঁদুর নিয়ে বিতর্ক চলছে, বিরোধীরা হইচই অনেক কিছু করেছেন। উনি আমাদেরকে বলছেন আপনারা অবস্থান করুন, যাবেন না ত্রিপুরাতে। আমরা অবস্থান করেছি এবং 2 দিন অবস্থানের করার পর 2 দিনের উনি আমাদেরকে সময় দিয়েছে, আমরা গিয়েছি। মহারাজা একবার দেখা করে ওনার সঙ্গে কথা বলে আছে, আবার আমাদের সঙ্গে ইয়ে করে আছে, আমাদেরকে সময় দিয়ে দিয়েছেন উনি। আচ্ছা, যেহেতু অমিশার প্রসঙ্গ আপনি আবার তুললেন, তিপ্রাসা একর যেটা আপনাদের প্রধান দাবি, সেই তিপ্রাসা একর নিয়ে কি কথা হয়েছে? কি আশ্বাস মিলেছে অমিশার কাছ থেকে? চুক্তি করেছে, চুক্তির মধ্যে কারা কারা অবস্থান করছিল? মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন, অমিত শাহজি ছিলেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, উচ্চ পর্যায়ে আমাদের তরফ থেকে মাননীয় মহারাজা প্রদ্যোৎ কিশোর মহোদয় ছিলেন, সব নেতারই তো ছিল। এখন এটা কার্যকরী করতে হবে। তা কার্যকরী করতে গেলে যে সমস্ত যে ল্যান্ড রাইটসের কথা, সেখানে তোমার পলিটিক্যাল পাওয়ারের কথা, আমাদের কালচার ডেভেলপমেন্টের কথা, এইগুলি এডিসিকে আপগ্রেড করার কথা, অনেক কিছু আছে। এইগুলি আমরা মুখে দিয়ে যতটুকু বলি, প্রশাসনিকভাবে যদি প্রসেস করতে গেলে এটা একটু সময়ের প্রয়োজনীয়তা, সেগুলি নিয়ে আমরা আলোচনা করছি। এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে উনি বলছেন কোথায় কি হয়ে আছে। এবং আপনারা দেখবেন আমরা যারা গেছি আমাদেরও ক্ষুব্ধ ছিল, ব্যক্তিগতভাবে আমি নিজেও ক্ষুব্ধ ছিলাম যে আমরা 1.5 বছর 18 মাস হয়ে গেল, কেন ত্রিপাক্ষিক চুক্তিটা কার্যকরী হলো না? কারণ জনগণের একটা প্রেসার ছিল, জনগণের একটা চাপ ছিল। আমাদের যারা ত্রিপুরাসা জনগণ, যারা আমাদেরকে ভোট দিয়েছিল, তারা হতাশ ছিল। কিন্তু আমরা সেখানে আলোচনা করার পর আমরা বুঝতে পারছি কোথায় কি হয়ে আছে, সেটা আমরা ইয়ে করেছি। তা আমরা খুবই আশাবাদী এবং আমরা খুব সন্তুষ্ট যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনা করব। এবং শুধু আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করিনি, আমরা সর্বভারতীয় বিজেপির সভাপতি সম্মানিত যে জেপি নাড্ডার সঙ্গে আমরা কথা বলছি। পঙ্খানুপুঙ্খ আমাদের যেটা বলার আমরা বলে দিয়েছি ওনাকে। এই বিষয়টা আপনারা কিছু দিনের পরে দেখবেন ওনারা কি পদক্ষেপ নেয়, আমরাও অপেক্ষা করে আছি।
আচ্ছা, আমার একদম শেষ প্রশ্ন, বাজারে এমনও গুঞ্জন আছে যে রঞ্জিত দেববর্মা আলাদা রাজনৈতিক দল গড়ার চিন্তা ভাবনা করছেন বা প্রয়াস চালাচ্ছেন ভিতরে ভিতরে, এবং আপনার বলতে পারেন যারা হিতাকাঙ্ক্ষী রয়েছেন কিংবা আপনার যারা মানে নেগেটিভ সুচিন্তক রয়েছেন, তারা এই বিষয়টা বাজারে ছড়াচ্ছেন কিনা আমি জানি না, তবে এটা বাজারে চাউর হচ্ছে যে রঞ্জিত দেববর্মা আলাদা দল করার তীব্রমাত্রা থেকে সরে যাওয়ার চিন্তা ভাবনা করছে, কি বলবেন? দেখুন, ত্রিপুরা রাজ্যে আঞ্চলিক দলের অনেক ইতিহাস আছে। ক্যামেরার সামনে আসার আগে আপনার সঙ্গে আমার আলোচনা হয়েছে। আইএনপিটি ভেঙে অনেকে অন্য একটা পার্টি করছিল, দীর্ঘ 16 বছর 17 বছর বসে থাকতে লাগলো। আবার ত্রিপুরা মূর্তিতে এসে ওনার আজকে পজিশন হয়েছে। আপনার টিউজেস থেকে ভেঙে অনেক কিছু দল হয়েছে, শুধু শুধু অনেক দল হয়েছে। তারা কি আজকে ইয়ে করতে পারেছে, উঠতে পারেছে? কেন ইয়ে করবো? আমার যদি কোনো বক্তব্য থাকে, আমি আমার পার্টিতে আলোচনা করব। আমার পার্টির যিনি অল ইন অল, ওনার সঙ্গে আমি আলোচনা করব, প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করব, ফাউন্ডার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করব। কথা হচ্ছে কি, আমাদের মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে ইলিগাল মাইগ্রেশনের ব্যাপারে যেটা নোটিফিকেশন বাইরে হওয়ার পরে, এটা আমার সঙ্গে পার্টিতে ভিতরেও হোক বা বাইরের বিভিন্ন সঙ্গে আমার কিছু মত পার্থক্য আছে। সেটা হলে কি, অনেকে চায় সেটা পার্টির ফ্ল্যাগ নিয়ে মুভমেন্ট করার জন্য। সেটা মাঠেও আপনারা দেখেছেন। আমি যেখানে গেছি আমি পার্টির ফ্ল্যাগ নিইনি, কারণ এটা ন্যাশনাল ইস্যু। আমি জাতীয় পতাকা নিয়ে মুভমেন্ট করেছি ওই জায়গাটা পাতা। এটার পরবর্তী সময় এটা দেখা গেল যে মানুষ বলছে রঞ্জিত দেববর্মা আলাদা পার্টি করার জন্য উনি পার্টির ফ্ল্যাগ নেয়নি এবং জাতীয় পতাকা নিয়েছে। কিন্তু আমার সব কিছু মুভমেন্ট, প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা ব্যানারে কি লেখা হবে না হবে সবটা মহারাজার নলেজে আছে এবং ওনার অনুমতি নিয়ে এটা করা হয়েছে। আমি মহারাজকে বলেছি যে আমাদের পার্টির ত্রিপুরা মোর্চার পার্টির ফ্ল্যাগের বাইরেও ত্রিপুরাসার লোক রয়েছে, তাদেরকেও আমাদেরকে সংগঠিত করতে হবে। আচ্ছা, মহারাজার অনুমতি নিয়েছেন, সেই জায়গায় আপনাকে একটা প্রশ্ন করতে হচ্ছে। আপনি আগরতলা প্রেস ক্লাবে যখন সাংবাদিক সম্মেলন করলেন, সাংবাদিক সম্মেলন করার পরে 2-3 ঘন্টা পরে মহারাজ বলেন, রঞ্জিত বাবু কি বলেছেন আমি তো জানি না। উনি বলেছেন একটা কথা, ফ্রাস্ট্রাকশনের জন্য উনি বলেছেন। ফ্রাস্ট্রাকশন 18 মাস হয়ে গেছে ত্রিপাক্ষিক চুক্তি। হঠাৎ শুধু আমি না, উনি নিজেও তো হতাশ। কেন হচ্ছে না? জনগণ হতাশ। যদি আপনি রাজনৈতিক নেতৃত্ব হন, যদি জনগণ আপনার কাছে যদি না থাকে, কি করবেন? আপনি রাজনীতি করতে পারবেন? অনেকজন আছে বছরের পর বছর ত্রিপুরা রাজ্যে অনেক জাতীয় রাজনৈতিক দল পড়ে আছে, অনেক আঞ্চলিক দল বিলীন হয়ে গেছে। জনগণকে ইয়ে করতে হবে না, ধরে রাখতে হবে। সেজন্য আমরা দেখেছি, আমরা বিভিন্ন প্রান্তে আমরা আন্দোলন করেছি, মুভমেন্ট করেছি। আমরা আগরতলা শহরে একটা সিদ্ধান্ত নিয়েছি, এখানে একটা মুভমেন্ট করব এবং রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ইয়ে করছি। যে আমরা এক্সপেক্ট করেছিলাম 4000 হইতে 5000 লোক হবে, কিন্তু গোয়েন্দা দিল্লিতে গোয়েন্দা রিপোর্টে গেল 12-13 হাজার সেখানে লোক হয়েছে। মানুষ দেখেছে যে সিভিল সোসাইটি, এনজিও এবং রঞ্জিত দেববর্মার আহ্বানেও লোক যে জড়ো হয়, সেটা আগরতলা শহরবাসী এবং ত্রিপুরার জনগণ দেখেছে যে এটা আছে, এটা করার ক্ষমতা রঞ্জিত দেববর্মারও আছে এবং মহারাজ এটার জন্য ধন্যবাদ দিয়েছেন। উনি মহারাজের অনুমতি ছাড়া কি মহারাজার ছবি সেখানে লাগানো যায়? তো এক সাইডে অমিত শাহজি এবং প্রধানমন্ত্রী মোদিজির ছবি, অপরদিকে মহারাজার রঞ্জিত দেববর্মার ছবি, অনেকে এটা দেখতে পারে না। মানে আপনি বলতে চাইছেন আপনি যা করছেন মহারাজার অনুমতি নিয়ে করেছেন? মহারাজার অনুমতি দিয়ে করছে। আমি মহারাজার অনুমতির বাইরে আমি কিছু করিনি। যা করেছে ওনার নলেজে দিয়ে করেছেন। এবং ওই দিন উনি থাকার কথা ছিল দিল্লিতে, ওনার একটা আর্জেন্ট প্রোগ্রাম ছিল এবং সকালে উনি যাওয়ার আগে আমার সঙ্গে উনি কথা বলে গেছেন যে আমাকে বলছেন যে আমি আপনার এই আজকে অনুষ্ঠানে আমি থাকতে পারছি না। তো উনি ওই দিনে পদযাত্রায় থাকার কথা ছিল এবং উনি আমাকে বলছে এই প্রোগ্রামটা গ্র্যান্ড সাকসেস হোক, এই কথা উনি বলে গেছেন। তো অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে এতক্ষণ ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। তো অসংখ্য ধন্যবাদ বিধায়ক সাহেব আমাকে সময় দেওয়ার জন্য। তো আগামীতে এভাবে আরো অতিথিদের সাথে আমাদের সাক্ষাৎকার হবে। ধন্যবাদ।